ভাবুন তো, আমাদের পুরো অস্তিত্বের কেন্দ্রবিন্দু আসলে কি? আজকের এই বিশেষ আলোচনায় আমরা ঠিক এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, যা আক্ষরিক অর্থে প্রকৃতির তৈরি চূড়ান্ত এক অর্গ্যানিক সুপারকম্পিউটার, মানব মস্তিষ্ক, আমাদের স্নায়ুতন্ত্রের প্রধান অঙ্গ। এই আলোচনায় আমরা মস্তিষ্কের একদম বাইরের ফিজিক্যাল গঠন থেকে শুরু করে এর ভেতরের জটিল সব কার্যপ্রণালী নিয়ে দারুণ কিছু বিষয় জানব। ৮,৬০০ কোটি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সংখ্যাটা একবার চিন্তা করে দেখুন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ভেতরে ঠিক এই পরিমাণ নিউরন বা স্নায়ু কোষ থাকে। এত বিশাল একটা সংখ্যা দেখলে আসলে আন্দাজ করা যায় যে আজ আমরা ঠিক কতটা বিশাল এবং অবিশ্বাস্য রকমের জটিল একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। তো চলুন গভীরে প্রবেশ করা যাক। আজকের এই আলোচনাটাকে আমরা মূলত ৫টা ধাপে সাজিয়েছি। প্রথমেই মস্তিষ্কের ফিজিক্যাল হার্ডওয়্যার, এরপর এর মাইক্রো অ্যানাটমি আর জ্বালানি, তারপর এর অপারেটিং সিস্টেম, ত্রুটি বা গোলযোগ, এবং সবশেষে মন, ইতিহাস ও সংস্কৃতি। প্রথমেই চলুন কথা বলা যাক মস্তিষ্কের ফিজিক্যাল হার্ডওয়্যার নিয়ে। জানলে হয়তো অবাক হবেন, আমাদের সম্পূর্ণ শরীরের ওজনের মাত্র ২% হল এই মস্তিষ্কের ওজন। গড়ে মাত্র ১.২ থেকে ১.৪ কিলোগ্রাম। কিন্তু আকারে এত ছোট হলে কি হবে? পুরো শরীরের প্রতিটি কাজ নিয়ন্ত্রণ করা, তথ্য প্রক্রিয়াজাত করা আর সবকিছুর মধ্যে সমন্বয় সাধনের মতো বিশাল আর জটিল দায়িত্ব এই ছোট্ট অংশটি একা হাতে সামলায়। মস্তিষ্কের সবচেয়ে বড় অংশটা হলো সেরিব্রাম। কাজের সুবিধার জন্য আমাদের এই হার্ডওয়্যারের নির্দিষ্ট কিছু জায়গায় নির্দিষ্ট সব কাজ আগে থেকেই ভাগ করা আছে। সেরিব্রামকে আমরা মূলত ৪টা প্রধান লোব বা খণ্ডে ভাগ করতে পারি। যেমন ধরুন, ফ্রন্টাল লোব আমাদের পরিকল্পনা, যুক্তি আর আত্মনিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো করে। প্যারাইটাল লোব স্পর্শ আর তাপমাত্রার মতো অনুভূতিগুলো গ্রহণ করে। টেম্পোরাল লোবের কাজ হলো আমাদের স্মৃতি, ভাষা আর শোনার দিকটা সামলানো। আর অক্সিপিটাল লোব মূলত আমাদের দৃষ্টি এবং রং চেনার কাজটা করে থাকে। একদম নিখুঁত একটা সিস্টেম, তাই না? এখন যেহেতু এই হার্ডওয়্যারটা আমাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ, তাই এর নিরাপত্তাও কিন্তু একদম ভিআইপি লেভেলের। আর এই কড়া নিরাপত্তার কাজটাই করে ব্লাড ব্রেইন ব্যারিয়ার। এটা মূলত এমন একটা প্রতিরক্ষামূলক দেয়াল যা রক্তপ্রবাহ থেকে ক্ষতিকর বড় অণুগুলোকে মস্তিষ্কে ঢুকতে জোরালোভাবে বাধা দেয়। তবে মস্তিষ্ক সচল রাখার জন্য যে পানি, অক্সিজেন বা নির্দিষ্ট কিছু পদার্থ দরকার, সেগুলো ঠিকই বিনা বাধায় এই দেয়ার পার হতে পারে। হার্ডওয়্যারের পর এবার চলুন একটু ভেতরের দিকে তাকাই, অর্থাৎ এর মাইক্রো অ্যানাটমি আর জ্বালানির কথায় আসি। মস্তিষ্কের টিস্যু মূলত নিউরন দিয়ে তৈরি। একটু আগেই আমরা জেনেছি যে এখানে প্রায় ৮৬ বিলিয়ন নিউরন আছে, যারা মূলত নিজেদের মধ্যে সংকেত আদান প্রদান করে। কিন্তু মজার বিষয় হলো, এর সাথে প্রায় সমান সংখ্যক মানে ৮৫ বিলিয়ন নন নিউরনাল গ্লিয়াল কোষও রয়েছে, যেমন অ্যাস্ট্রোসাইট। এই গ্লিয়াল কোষগুলো কিন্তু বসে থাকে না, বরং এরা নিউরনগুলোকে চারপাশ থেকে অত্যন্ত প্রয়োজনীয় সাপোর্ট বা সহায়তা দিয়ে যায়। কিন্তু একটা ব্যাপার খেয়াল করুন, শরীরের মাত্র ২% ওজনের এই অঙ্গটি আমাদের শরীরের মোট শক্তির ২০%ই একাই টেনে নেয়। অবাক করা ব্যাপার, তাই না? আসলে এত বিশাল সংখ্যক কোষকে সারাক্ষণ সচল রাখতে তো প্রচুর শক্তির প্রয়োজন, আর মস্তিষ্ক তার এই বিপুল শক্তির যোগান মূলত ব্লাড গ্লুকোজ বা রক্তের শর্করা থেকেই নিয়ে থাকে। এখন প্রশ্ন হল, এই কোটি কোটি কোষ নিজেদের মধ্যে কথা বলে কিভাবে? এই মৌলিক প্রক্রিয়াটার নামই হল নিউরোট্রান্সমিশন। ধরুন, একটা বৈদ্যুতিক সংকেত যখন নিউরনের প্রান্তে পৌঁছায়, তখন ডোপামিন বা গ্লুটামেটের মতো রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। এই রাসায়নিকগুলোই এক কোষ থেকে আরেক কোষের সংকেত বয়ে নিয়ে যায়, আর এভাবেই তৈরি হয় বিশাল সব জটিল নিউরাল সার্কিট। আচ্ছা, ফিজিক্যাল হার্ডওয়্যার আর রাসায়নিক যোগাযোগের পর এবার আমরা দেখব মস্তিষ্কের অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে। মস্তিষ্কের ডান আর বাম গোলার্ধ নিয়ে আমাদের মধ্যে প্রচলিত অনেক মিথ বা ভুল ধারণা আছে, কিন্তু এর আসল বিজ্ঞানটা হল বিপরীতমুখী সংগঠন। মস্তিষ্কের বাম দিক মূলত ভাষার ক্ষেত্রে বেশি প্রভাবশালী, আর এটা শরীরের ডান পাশ নিয়ন্ত্রণ করে। অন্যদিকে ডান গোলার্ধ স্থানিক বা ভিজুয়াল কাজে অনেক বেশি দক্ষ, আর এটা নিয়ন্ত্রণ করে আমাদের শরীরের বাম পাশ, একদম ক্রস কানেকশনের মতো। আমাদের আবেগের মতো একটা বিমূর্ত বিষয়ও কিন্তু মস্তিষ্কের একটা নির্দিষ্ট মেকানিক্যাল প্রক্রিয়া মেনে চলে।
আবেগ আসলে একটা বহু ধাপবিশিষ্ট প্রতিক্রিয়া। প্রথমে আসে উদ্দীপনা, এরপর মানসিক অনুভূতি তৈরি হয়, তারপর মস্তিষ্ক সেই পরিস্থিতিটাকে মূল্যায়ন করে এবং সবশেষে একটা স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া দেখায়। মানে আমাদের এই বিমূর্ত অনুভূতিগুলো মস্তিষ্কের নির্দিষ্ট কিছু ফিজিক্যাল জায়গা যেমন অ্যামিগডালার সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। এই সব কিছুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো প্রিফ্রন্টাল কর্টেক্স। মনোযোগ নিয়ন্ত্রণ করা, মেমোরি পরিচালনা করা বা পরিকল্পনা করার মতো কাজগুলোকে একসাথে এক্সিকিউটিভ ফাংশন বা নির্বাহী কার্যাবলী বলা হয়। প্রিফ্রন্টাল কর্টেক্স মূলত তথ্য ফিল্টার করে, আমাদের মনোযোগ ধরে রাখে আর আচরণ পরিচালনা করে। সহজ কথায় এটাই মানুষের উচ্চ পর্যায়ের চিন্তাধারার মূল কেন্দ্র। এতক্ষণ তো সব ঠিকঠাক কিভাবে চলে সেটা জানলাম, কিন্তু এই জটিল মেশিনে যখন কোনো ত্রুটি বা গোলযোগ দেখা দেয় তখন আসলে কি হয়? মস্তিষ্কে গোলযোগ নানাভাবে হতে পারে। মাথায় কোনো শারীরিক আঘাত বা কনকাশন থেকে শুরু করে স্ট্রোক পর্যন্ত হতে পারে, যেখানে রক্ত সরবরাহ বন্ধ হয়ে কোষ মারা যায়। আবার অ্যালজাইমার বা পার্কিনসনের মতো নিউরোডিজেনারেটিভ রোগ কিংবা সিজোফ্রেনিয়া ও বিষণ্ণতার মতো মানসিক ব্যাধিও মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমে মারাত্মক ব্যাঘাত ঘটাতে পারে। এছাড়াও মস্তিষ্কের টিউমারও দেখা দিতে পারে। অর্থাৎ সমস্যাগুলো ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল উভয় দিক থেকেই হতে পারে। এই মেডিকেল বিষয়গুলো বাস্তবে বোঝার জন্য ইতিহাসের সবচেয়ে বিখ্যাত একটা ঘটনা শোনা যাক। 1848 সালের কথা। ফিনিয়াস গেজ নামের একজন রেলকর্মীর মস্তিষ্কের ভেতর দিয়ে একটা লোহার রড ঢুকে যায়। আশ্চর্যের বিষয় হল, এত বড় দুর্ঘটনার পরও তিনি বেঁচে গিয়েছিলেন, কিন্তু তার ব্যক্তিত্ব আর আচরণ সম্পূর্ণ বদলে যায়। শান্ত মানুষটি হয়ে ওঠেন রাগী আর অস্থির। এই ঘটনায় সর্বপ্রথম বিজ্ঞানীদের এবং সাধারণ মানুষকে বিশ্বাস করতে বাধ্য করে যে আমাদের মানসিক কাজ আর ব্যক্তিত্ব মস্তিষ্কের ফিজিক্যাল কাঠামোর নির্দিষ্ট জায়গায় অবস্থান করে। মেডিকেল সায়েন্স থেকে এবার একটু অন্যদিকে নজর দেওয়া যাক। মন, ইতিহাস আর সংস্কৃতির সাথে মস্তিষ্কের সম্পর্কটা কেমন? বিখ্যাত দার্শনিক গটফ্রাই লিবনিজ একটা উইন্ডমিলের উদাহরণ দিয়ে মন ও শরীরের দ্বৈততার একটা চমৎকার সমস্যা তুলে ধরেছিলেন। মস্তিষ্কের ভৌত নিউরন আর সিন্যাপসগুলো কিভাবে আমাদের এত গভীর উপলব্ধি বা চিন্তার জন্ম দেয়। ঐতিহাসিকভাবে এই বিষয়টা ব্যাখ্যা করা যে কতটা কঠিন ছিল, তার এই উক্তিটি শুনলেই সেটা বেশ ভালোভাবে বোঝা যায়। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় মানুষ হাজার হাজার বছর ধরে এই রহস্যময় অঙ্গটিকে বোঝার চেষ্টা করেছে। সেই খ্রিস্টপূর্ব 1700 শতকে মিশরের এডউইন স্মিথ প্যাপিরাসে মস্তিষ্কের প্রথম লিখিত উল্লেখ পাওয়া যায়। এরপর দ্বিতীয় শতকে গ্যালেনের ব্যবচ্ছেদ, 1700 শতকে দেকার্তের দ্বৈতবাদের ধারণা এবং অবশেষে 1906 সালে গলজি ও কাজালের যুগান্তকারী নোবেল বিজয়। আমরা অত্যন্ত ধীর গতিতে কিন্তু নিশ্চিতভাবেই মস্তিষ্কের এই বিশাল মানচিত্র তৈরি করতে পেরেছি। আজ আমরা মস্তিষ্কের গঠন থেকে শুরু করে এর কার্যপ্রণালী সম্পর্কে অনেক কিছুই জানলাম, কিন্তু বিদায় নেওয়ার আগে চিন্তার একটা দারুণ খোরাক রেখে যাই। মস্তিষ্ক নিয়ে গবেষণা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আমরা কৃত্রিমভাবে মস্তিষ্কের কার্যকলাপ সিমিউলেট বা অনুকরণ করার কথা ভাবছি। কিন্তু আসল মজার বিষয়টা খেয়াল করেছেন? আমরা মানুষেরা আমাদের মস্তিষ্ক ব্যবহার করেই মস্তিষ্কের রহস্য বোঝার চেষ্টা করছি। যে অসাধারণ অঙ্গটি আমাদের চেতনার জন্ম দেয়, তা দিয়েই কি আমরা কখনো এর চূড়ান্ত রহস্যটা ভেদ করতে পারব? বিষয়টা সত্যিই ভাবার মতো। আজকের এই আলোচনাটি উপভোগ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।